আগের দিন ওয়েব অপটিক্সে আমাদের ল অফ রিফ্লেকশন অ্যান্ড ল অফ রিফ্র্যাকশন এই দুটো হয়েছিল হাইজেন্স প্রিন্সিপালের সাহায্যে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আলোক তরঙ্গের উপরিপাত, হয়েছে সুপারপজিশন অফ লাইট ওয়েভ এবং ব্যতিচার বলে হেডিং দিয়ে রাখি। আলোক তরঙ্গের উপরিপাত এবং ব্যতিচার। লিখবি আলোক তরঙ্গ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, লিখতে থাকবে আলোক তরঙ্গ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কারণ এই চ্যাপ্টার ডিটেলে লেখাতে হবে। আলোক তরঙ্গ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তার সমীকরণ হলো E equal to a sin of 2 pi by lambda ct plus minus x এবং তার সমীকরণ হলো E equal to a sin of 2 pi by lambda ct plus minus x। যেখানে এটা লিখে রাখবে বিস্তার, যেখানে এটা লিখে রাখবে বিস্তার বা অ্যামপ্লিটিউড, ল্যামডা হচ্ছে লিখে রাখবি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, সিটা লিখে রাখবি তরঙ্গ বেগ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। সিটা হচ্ছে তরঙ্গ বেগ, সি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এক্সটা লিখে রাখবি পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য, আমি ওয়েভসে বলেছিলাম সাউন্ড ওয়েভে। এক্সটা লিখে রাখবি পথ পার্থক্য। ইটা লিখে রাখবি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা আলোক উৎস থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে। ইটা লিখে রাখবি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা আলোক উৎস থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে। আলোক উৎস থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটি আলোক উৎস থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে। হলো? লিখছিস? এবার লিখবি যদি আলোক তরঙ্গটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, যদি আলোক তরঙ্গটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, যদি আলোক তরঙ্গটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে সমীকরণটি হবে E equal to a sin of 2 pi by lambda ct minus x। তাহলে সমীকরণটি হবে a sin of 2 pi by lambda ct minus x। ধনাত্মক এক্স অক্ষ বরাবর হলে মাইনাস হয়ে যাবে। কেন সেটা আমি দেখ সাউন্ড ওয়েভে বলেছিলাম, ওইসব বলতে গেলে এখন পুরো গল্প হয়ে যাবে। সাউন্ড ওয়েভের দরকার হলে ভিডিও দেখে নিবি। E equal to a sin of 2 pi by lambda ct minus x। এবং যদি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, যদি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে তার সমীকরণ হয়ে যাবে a sin of 2 pi by lambda ct plus x, যদি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হয়। ধনাত্মক এক্স অক্ষ বরাবর হলে মাইনাস এক্স, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হলে প্লাস এক্স। কারণ দশা পার্থক্য মাইনাস পাই ছিল, যদি এগিয়ে স্টার্ট হয়, যদি পেছিয়ে স্টার্ট হয় তাহলে প্লাস পাই, দেখ বলেছিলাম তখন। হলো? তাহলে আলটিমেটলি দেখ ইকুয়েশনটা কি পেলাম,
a sin of 2 pi c by lambda into t plus minus x by lambda, তাই তো। c by lambda মানে আমি কি লিখতে পারি, ফ্রিকোয়েন্সি n, কেন, কারণ c equal to n into lambda আমরা জানি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, a sin of 2 pi nt plus minus of x by lambda। এটা কিন্তু আলোক তরঙ্গের একটা সমীকরণ। এনটা লিখে রাখবি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। হলো, এবার লিখবি মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো, এবার লিখবি মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো, একটা লিখবি a1 sin of 2 pi n1t minus x1 by lambda 1, অনেকটা সাউন্ড ওয়েভের সঙ্গে মিল আছে এই জায়গাটা। আর আরেকটা a2 sin of 2 pi n2t minus x2 by lambda 2। একটা সমীকরণ হচ্ছে e1 equal to এটা, a1 sin of 2 pi n1t minus x1 by lambda 1, আর একটা হচ্ছে a2 sin of 2 pi n2t minus x2 by lambda 2। তাহলে প্রথম যে ইকুয়েশন বা আলোক তরঙ্গের যে সমীকরণ তার দশা বা ফেজ কোনটা, এটা। সেকেন্ড যে ইকুয়েশন তার ফেজ সেটা কোনটা, এটা। তাহলে প্রথম যে ইকুয়েশন তার দশা ফেজ হচ্ছে ফার্স্টেরটা, সেকেন্ড যে ইকুয়েশন তার ফেজ হচ্ছে সেকেন্ডটা phi 2। তাহলে দশা পার্থক্য phi ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, phi 1 মাইনাস অফ phi 2। তাহলে যদি বসিয়ে দিই তাহলে 2 pi n1 মাইনাস n2 ইন্টু t মাইনাস 2 pi x1 বাই lambda 1 মাইনাস x2 বাই lambda 2। এটা এক সাউন্ড ওয়েভ বলেছিলাম, লাইট ওয়েভের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তাহলে প্রথম যে আলোক তরঙ্গের সমীকরণ তার দশা কোথায় phi 1, সেকেন্ড যে আলোক তরঙ্গের সমীকরণ তার দশা কোথায় phi 2। তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু লিখে রাখবি phi 1 মাইনাস phi 2 লিখতে হবে। তাহলে প্রথম যে সমীকরণটা আছে তার দশা phi 1, সেকেন্ডটার হচ্ছে phi 2, তাহলে দশা পার্থক্য করে লিখবি। phi 1 মাইনাস phi 2 এটা লিখলি। তাহলে এটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে দশা পার্থক্য মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, পথ পার্থক্য মানে হচ্ছে x1 x2 পাথ ডিফারেন্স। এটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক যখন দুটি আলোক তরঙ্গের মধ্যে আলোক তরঙ্গের কম্পাঙ্কটা আলাদা, n1 n2 ডিফারেন্ট। দেখবি এটা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক যখন দুটি আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক আলাদা, যখন দুটি আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক আলাদা।
যখন দুটি আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক আলাদা। যদি দুটি আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্কের মান সমান হয়, যদি n1 = n2 হয়, তাহলে দেখ তরঙ্গ বেগ c তো কনস্ট্যান্ট, n1 λ1 = n2 λ2, n1 যদি n2 এর সঙ্গে সমান হয় তাহলে λ1 = λ2 λ আমি কনসিডার করতে পারি। তাহলে এই পার্টটা দেখ 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস যেখানে গুণ করছি, তাহলে এটা পাচ্ছি দেখ ফেজ ডিফারেন্স phi = 2π/λ ইনটু x2 - x1, তাহলে দশা পার্থক্য আমি লিখতে পারি 2π/λ ইনটু পথ পার্থক্য। কখন সেটা অ্যাপ্লিকেবল? যদি দুটি আলোক তরঙ্গের কম্পাঙ্কের মান সমান হয়, আদারওয়াইজ না। যখন দুটি আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্কের মান সমান হবে। তাহলে যখন দুটো আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্কের মান সমান হবে, তাহলে আমরা লিখতে পারি n1 = n2, তাহলে আলোক তরঙ্গ বেগ হচ্ছে সমান, তাহলে c = n1 λ1 = n2 λ2। যদি n1 = n2 হয় তাহলে λ1 = λ2 λ আমরা কনসিডার করছি, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিয়ে এই পার্টটা 0 হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে দশা পার্থক্য = 2π/λ ইনটু পথ পার্থক্য। ওকে, নেক্সট পয়েন্টে লিখবি, মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো, মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো একটা E1 = A1 sin of 2π n1t - x1/λ1, আর একটা সমীকরণ হলো A2 sin of 2π n2t - x2/λ2। মনে করি দুটি আলোক তরঙ্গের সমীকরণ হলো এটা। লিখবি এই দুটি আলোক তরঙ্গের উপরিপাতের ফলে, এই দুটি আলোক তরঙ্গের উপরিপাতের ফলে যে নতুন আলোক তরঙ্গ সৃষ্টি হলো, এই দুটি আলোক তরঙ্গের উপরিপাতের ফলে যে নতুন আলোক তরঙ্গ সৃষ্টি হলো, যে নতুন আলোক তরঙ্গ সৃষ্টি হলো তার সমীকরণ মনে করি A sin of 2π np - x/λ। যেখানে এটা লিখে রাখবে লব্ধি বিস্তার বা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড, যেখানে এটা লিখে রাখবে লব্ধি বিস্তার বা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। তাহলে এই লব্ধি বিস্তার a স্কয়ার = আমরা লিখতে পারি a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos of phi, যেখানে phi টা আমরা কি করে বার করব না ফেজ ডিফারেন্স, যে = 2π/λ ইনটু পাথ ডিফারেন্স যদি কম্পাঙ্কের মান সমান হয়, আর যদি কম্পাঙ্কের মান আলাদা হয়
তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা n2 মাইনাস n1 মাইনাস 2 পাই ইন্টু x1 বাই ল্যামডা 1 মাইনাস x2 বাই ল্যামডা 2, যেটা আমি একটু আগে বললাম। যদি কম্পাঙ্কের মান সমান হয় তাহলে এটা, যদি কম্পাঙ্কের মান সমান না হয় তাহলে তার আগের ইকুয়েশনটা, যেখানে ফাই তারিখে রাখবি দশা পার্থক্য। দশা পার্থক্য মানে এর এটা ফাই 1, এর এটা ফাই 2, তাহলে ফাই ইকুয়াল টু ফাই 1 মাইনাস অফ ফাই 2, দশা পার্থক্য। হয়েছে, লিখেছি সেটা। এটা হচ্ছে লব্ধি বিস্তার। এবার লিখবি আলোক তরঙ্গের তীব্রতা, সাউন্ড ওয়েভের মতনই লিখবি আলোক তরঙ্গের তীব্রতা মানে আই বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a স্কয়ার। আলোক তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। আলোক তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখ I ইকুয়াল টু এটার ক্ষেত্রে I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু এটার রুট ওভার অফ I1 I2 cos অফ ফাই, যেখানে I1 হচ্ছে প্রথম ক্ষেত্রে আলোর তীব্রতা প্রথম ইকুয়েশনে, I2 হচ্ছে দ্বিতীয় ইকুয়েশনে আলোর তীব্রতা, মানে I1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a1 স্কয়ার, I2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a2 স্কয়ার। এই যে আলোক লেখা হচ্ছে এখানে I1 I2 লিখবি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে আলোক তরঙ্গের তীব্রতা। I1 এবং I2 লিখবি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে আলোক তরঙ্গের তীব্রতা, এবং A1 A2 টা লিখে রাখবি বিস্তার। বুঝছে? এই যে আলোক তরঙ্গের উপরিপাত কোথায় করা হয়, একটা এক্সপেরিমেন্ট আছে যাকে নাম হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষা। হয়েছে? আমি বলছি একটুখানি বলে দিচ্ছি, তারপরে আবার পরে ডিটেলে আসবো। তাহলে লিখবি আলোক তরঙ্গের উপরিপাত আমরা ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষা থেকে পাই, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ইংলিশ টার্ম লিখে রাখবি, বা এরকম শর্টে লিখে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম, বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও দিতে পারে এই স্ট্যান্ডার্ড ফর্মটা ইংলিশ টার্ম হিসাবে। এটা হচ্ছে YDAC, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, তার মানে স্ট্যান্ডার্ড কিন্তু এটা ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষা থেকে আমরা পেয়ে থাকি। বাংলা তো আর স্ট্যান্ডার্ড ওসব হবে না। কি পরীক্ষাটা একটু দেখে না, লিখে দিচ্ছি আমাকে দেখে। আগেই বলেছি পুরোটাই হাইপোথিসিস, আজগুবি জিনিসপত্র আসবে এখানে। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, ওই জন্য ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে কেউ নোবেল প্রাইজ পায় না, এটা আমি আগেই বলেছি। খুব রেয়ার, যারা ফিজিক্স অনার্স করে এইসব হার্ডের জিনিস করে। ওই জন্যই কোনো সায়েন্টিস্ট যখন নেয়, ইসরো নাসা কখনো নেয় না এমএসসি পিএইচডিতে, খুব রেয়ার নেয়। যারা হয়তো পিএইচডি করেছে, সে কোনো স্পেশালাইজেশন ছিল অ্যাপ্লাইড ফিজিক্সের, তার ক্ষেত্রে নেয়। এটাই নাম দেয়।
ডায়াগ্রামে আঁক। এখানে হচ্ছে এস হচ্ছে একটা আলোক উৎস, তা থেকে একটা দূরে পর্দা আছে, এই পর্দায় দুটো স্লিট করা আছে, মানে দুটো ছিদ্র আছে। যদি ছিদ্রটা গোলাকার হয় তাহলে ডায়ামিটারটা সেম, ব্যাসটা সমান। যদি ছিদ্রটা চৌকো হয় তাহলে তার উইডথটা সেম, তার মানে কি বেধটা সমান ছিদ্রের। তাহলে কি হলো, যদি ছিদ্রটা গোলাকার হয় তাহলে তার ব্যাসটা সমান, যদি ছিদ্রটা রেক্ট্যাঙ্গুলার বা যে কোনো স্কোয়ার সেকশন হয় তাহলে তার বেধটা সমান। এবং এই দুটো ছিদ্রের দূরত্ব মেন আলোক উৎস থেকে সমদূরত্বে আছে। তাহলে কি হবে, এরা একটা আলাদাভাবে আলোক উৎস হিসাবে কাজ করবে, যাদের বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, তাকে বলা হচ্ছে সুসংগত আলোক উৎস। ডেফিনেশন জানতে চাই, হোয়াট ইজ কোয়ারেন্ট লাইট সোর্স, ইংলিশটা হচ্ছে কোয়ারেন্ট লাইট সোর্স। সুসংগত আলোক উৎস কাকে বলে? তাহলে কি হচ্ছে, এস হচ্ছে একটা মেন আলোক উৎস, এখান থেকে সমদূরত্বে দুটো ছিদ্র আছে। যদি ছিদ্রটা গোলাকার হয় তাহলে ব্যাসটা সমান, যদি ছিদ্রটা রেক্ট্যাঙ্গুলার সেকশন হয় বা স্কোয়ার সেকশন হয় তাহলে তার বেধটা সমান। তাহলে ওই দুটো ছিদ্র সেপারেটলি আলোক উৎস হিসেবে কাজ করবে, যাদের বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, তাকে বলা হচ্ছে সুসংগত আলোক উৎস, কোহেরেন্ট লাইট সোর্স, COHERENT। তাহলে এই সুসংগত আলোক উৎস থেকে আলোক রশ্মি যখন একটা আর একটার উপর মিলিত হবে, যদি কনস্ট্রাকটিভ হয় উপরিপাতের ফলে, যদি গঠনমূলক হয়, গঠনমূলক মানে যে নতুন আলোক তরঙ্গ সৃষ্টি হচ্ছে তার বিস্তারের মান, এই যে বিস্তারটা পাচ্ছি, প্রত্যেকটা বিস্তারের মানের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, সেখানে উজ্জ্বল পটির সৃষ্টি হবে। যদি বিস্তারটা প্রত্যেকের থেকে বেড়ে যায় তাহলে তীব্রতাটাও তো বাড়বে, তাহলে কি হবে, উজ্জ্বল আলোক পটির সৃষ্টি হবে, পটি নয় পটি সৃষ্টি হবে। আর যদি ধ্বংসাত্মক হয় মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাহলে বিস্তারের মানটা কি হবে, প্রত্যেকটা বিস্তারের মানের থেকে কমে যাবে, তাহলে তীব্রতাটাও কমে যাবে। তাহলে কি হবে, সেখানে অন্ধকার পটির সৃষ্টি হবে। এটাই কিন্তু ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষা, যেখানে এই ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে একটা পর্দা আছে, এই পর্দার উপর উজ্জ্বল এবং আলো মানে কি বলবো ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ ক্রিয়েট হয়, পটির সৃষ্টি হয়। এটাই কিন্তু ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষা। আর এটা হচ্ছে কেন্দ্রীয় রেখা বা সেন্ট্রাল লাইন, এর সাপেক্ষেই দূরত্বগুলো মাপা হয়। তাহলে কি হলো, পরের দ্বিছিদ্র এক্সপেরিমেন্ট আসছে, ডিউপল ডবলস্লিট এক্সপেরিমেন্ট আসছে, আজকে যদি হয়তো হবে, নাহলে পরের দিন হবে। এস হচ্ছে একটা মেন আলোক উৎস, কারণ এই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে করাতে হবে, কারণ প্রত্যেকটা নোট দিতে হবে, কারণ তুই পড়বি, পড়ে দেখবি এই কথাটাই বলেছে, 2 পাতা লেখার পর। এস হচ্ছে একটা মেন আলোক উৎস, মূল আলোক উৎস, সেখান থেকে দুটো সম দূরত্বে দুটো ছিদ্র করা আছে, একটা এর ওপর পর্দার ওপর। সেই ছিদ্রটা যদি গোলাকার হয় তাহলে ব্যাসটা সমান, সেই ছিদ্রটা যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয় বা স্কোয়ার সেকশন হয় তাহলে তার বেধটা সমান। তাহলে একটা সেপারেটলি লাইট সোর্স হিসেবে কাজ করবে, যাতে বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, তাকে বলা হচ্ছে সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট লাইট সোর্স। হয়েছে? তাহলে এই ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে একটা পর্দা আছে, তাহলে এরা যেহেতু সেপারেটলি লাইট সোর্স হিসেবে বিহেভ করছে, তাহলে উপরিপাতের ফলে কখনো কখনো ধ্বংসাত্মক, কখনো গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে। যদি ধ্বংসাত্মক গঠনমূলক ব্যতিচার হয় তাহলে বিস্তারের মান প্রত্যেকটা বিস্তারের মানের থেকে বেশি, অর্থাৎ তীব্রতার মান প্রত্যেকটা তীব্রতার মানের থেকে বেশি, তার মানে উজ্জ্বল পটির সৃষ্টি হবে। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে বিস্তারের মান প্রত্যেকটা বিস্তারের মানের থেকে কম, অর্থাৎ তীব্রতার মান প্রত্যেকটা তীব্রতার মানের থেকে কম, তাহলে অন্ধকার পটির সৃষ্টি হবে। আচ্ছা, এটাই কিন্তু দ্বিতীয় পরীক্ষা। একটু ছোট করে এঁকে রাখ, আমি যেটুকু কোহেরেন্ট সোর্স যেগুলো বলার আমি লিখিয়ে দিচ্ছি, তারপর পরে যখন এক্সপেরিমেন্ট আসবো ওগুলো সব বিভিন্ন প্রুফ আছে, ওগুলো করতে হবে।
ভাটের গ্রুপ, সেগুলো করতে হবে। যাই হোক, প্র্যাকটিক্যালি উজ্জ্বল আর আলো অন্ধকার কোটি তুই একটা বা দুটোর বেশি দেখতে পাবি না, কারণ একটার সঙ্গে একটা ওভারল্যাপিং হয়ে যাবে, ওভারল্যাপিং হয়ে কিছুই হবে না, হেজি হয়ে যাবে। আগেই বলেছি যে ওয়ান টাইপ অফ ক্লাসিক্যাল ফিজিক্স হাইপোথিসিস, এটা এক্সপেরিমেন্টাল বেস খুব কম, তাই জন্য আমাদের কোথাও ইউজ নেই, একমাত্র এমএসসি বা অনার্স করতে গেলে কাজে লাগবে। কোনো ইঞ্জিনিয়ারিং সেকশন, যে কোনো অ্যাপ্লাইড ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং সেকশন মানে কি 100% অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লাইড ফিজিক্স। যে ফিজিক্সে ভালো নয় সে জীবনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করিস না তারা, যদি ফিজিক্স ভয় লাগে, কারণ একদম কেরিয়ার বরবাদ হয়ে যাবে। নাহলে ওই টিসিএস পিসিএসে ডেটা এন্ট্রির কাজ করতে হবে বসে বসে। লেখ, এস হচ্ছে একটা মূল আলোক উৎস, এস হলো একটি মূল আলোক উৎস। সেখান থেকে সম দূরত্বে, সেখান থেকে সম দূরত্বে S1 এবং S2 দুটি ছিদ্র আছে। সেখান থেকে সম দূরত্বে S1 এবং S2 দুটি ছিদ্র আছে। যদি ছিদ্র দুটি গোলাকার হয়, যদি ছিদ্র দুটি গোলাকার হয় তাদের ব্যাসের মান সমান। যদি ছিদ্র দুটি আয়তকার বা বর্গাকার আকৃতির হয়, আয়তকার বা বর্গাকার আকৃতির হয়, তাহলে তাদের বেধের মান সমান। আয়তকার বা বর্গাকার আকৃতির হয় তাহলে তাদের বেধের মান সমান। সুতরাং এখানে S1 এবং S2, সুতরাং এখানে S1 এবং S2 দুটি আলোক উৎস হিসাবে কাজ করে, আলাদাভাবে আলোক উৎস হিসাবে কাজ করে। সুতরাং এখানে S1 এবং S2 দুটি আলোক উৎস হিসাবে আলাদাভাবে কাজ করে, আলোক উৎস হিসাবে আলাদাভাবে কাজ করে। যাদের বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, যাদের আলোক তরঙ্গের বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, যাদের আলোক তরঙ্গের বিস্তার এবং তীব্রতার মান হচ্ছে সমান, যাদের বলা হচ্ছে সুসংগত আলোক উৎস। যাদের বলা হচ্ছে সুসংগত আলোক উৎস, বা ইংলিশটা লিখে রাখবি কোহেরেন্ট লাইট সোর্স, COHERENT। কোহেরেন্ট লাইট সোর্স। দেখবি আলোক উৎস থেকে ক্যাপিটাল ডি দূরত্বে একটি পর্দা আছে, আলোক উৎস থেকে ক্যাপিটাল ডি দূরত্বে একটি পর্দা আছে। সরি, আলোক উৎস নয়, এক্সট্রিমলি সরি, ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে একটি পর্দা আছে। তার নিচে লিখবি, সুতরাং গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচার মানে এটা লিখে রাখতে পারিস A greater than A1, A greater than A2 এবং তীব্রতা I greater than I1, I greater than I2। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে A greater than A1, A
a greater than a2, I greater than I1, I greater than I2 গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল আলোক প্রতি সৃষ্টি হয়। উজ্জ্বল আলোক প্রতি পট ওএসসি উজ্জ্বল আলোক প্রতি সৃষ্টি হয়। এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে রাখবি এটা a less than a1, a less than a2, a less than a1, a less than a2, I less than I1, I less than I2. I less than I1, I less than I2. ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার কোটির সৃষ্টি হয়। অন্ধকার কোটির সৃষ্টি হয়। হয়েছে ক্লিয়ার? এবার আবার এই জায়গা থেকে বেরিয়েছি এবং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেটুকু দরকার এখন বললাম। তাহলে আমরা মেইন ইকুয়েশন কি কি পেয়েছিলাম? তাহলে লব্ধি বিস্তারের মান পেয়েছিলাম, দেখ a square equal to a1 square plus a2 square plus 2a1 a2 cos of phi, যেখানে পাইটা হচ্ছে দশা পার্থক্য, and I equal to লিখতে পারি I1 plus I2 plus 2 into root over of I1 I2 cos of phi, যেখানে I1 I2 হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ইন্টেন্সিটি বা তীব্রতা, I1 I2 হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি বা তীব্রতা। তাই নাম্বার 1 দিয়ে লিখবি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার এবং তীব্রতার মান সর্বোচ্চ, একটু আগেই বললাম বিস্তার এবং তীব্রতার মান সর্বোচ্চ। কখন সর্বোচ্চ হবে? যখন cos phi এর ভ্যালুটা সর্বোচ্চ, দ্যাট ইজ 1 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি রে? a square equal to a1 square plus a2 square plus 2a1 a2, তাহলে সর্বোচ্চ লিখতে পারি দেখ a1 plus a2, একটু দেখে নে পরে লিখবি। আমি কি বলেছি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায়, তাহলে এখানে লিখি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর ভ্যালুর মান সর্বোচ্চ, দ্যাট ইজ cos phi equal to 1। ব্র্যাকেট লিখে রাখবি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন উজ্জ্বল পটির সৃষ্টি হয়, ব্র্যাকেট লিখে রাখবি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন উজ্জ্বল পটির সৃষ্টি হয়, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন উজ্জ্বল পটির সৃষ্টি হয়। ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন উজ্জ্বল পটির সৃষ্টি হয়।
তাহলে a স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2, তাহলে a max হয়ে যাবে a1 প্লাস a2। ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষার ক্ষেত্রে কি জানি আলোক উৎসটা হচ্ছে সুসংগত আলোক উৎস, তার মানে বিস্তারের মান হচ্ছে সমান, একটু আগে এক্সপ্লেন করলাম। তাহলে ম্যাক্সিমাম যে বিস্তার সেটা কত হয়ে যাবে রে 2a1, এবং ম্যাক্সিমাম যে তীব্রতা সেটা কি লিখতে পারি a1 প্লাস a2 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 2ax তার হোল স্কয়ার ইন্টু k, একটা কনস্ট্যান্ট নিলাম, তার মানে 4 টাইমস অফ ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি, প্রত্যেকটা তীব্রতার 4 গুণ। 2ax তার হোল স্কয়ার একটা কনস্ট্যান্ট নিয়েছি, নাহলে ইকুয়াল লিখতে পারবো না, প্রপোর্শনাল টু। তাহলে 4 ইন্টু kx স্কয়ার, দ্যাট ইজ 4 টাইমস অফ প্রত্যেকটা ইন্টেন্সিটি। তাহলে ইয়ং এর বিচ্ছিদ্র পরীক্ষায় যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে তার তীব্রতার মান প্রত্যেকটা আলোক উৎসের তীব্রতা 4 গুণ, এবং বিস্তারের মান হবে প্রত্যেকটা বিস্তারের মানের দ্বিগুণ। প্রমাণ করতে দেয় অনেক সময়, তাহলে এইভাবে নিয়ে এলি, নিয়ে আসার পর লিখলি যে ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় আলোক উৎসগুলো হচ্ছে সুসংগত আলোক উৎস। তাহলে a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু x, তাহলে বিস্তারের মান হয়ে যাবে 2ax, তাই তো। এবং তীব্রতার মান কি লিখতে পারি a1 প্লাস a2 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 4 ইন্টু kx ax স্কয়ার, দ্যাট ইজ টাইমস অফ প্রত্যেকটা তীব্রতার মানের সঙ্গে সমান। হলো, তাহলে এখানে লিখি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যেহেতু আলোক উৎসগুলি সুসংগত আলোক উৎস, তাই এখানে a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু x, তাহলে সর্বোচ্চ বিস্তারের মান পেয়ে গেলাম 2x, এবং সর্বোচ্চ তীব্রতার মান পেয়ে গেলাম 4 টাইমস অফ, সর্বোচ্চ বিস্তারের মান লিখবে প্রত্যেকটি বিস্তারের দ্বিগুণ, এবং সর্বোচ্চ তীব্রতার মান প্রত্যেকটি আলোক উৎসের তীব্রতার 4 গুণ। সর্বোচ্চ তীব্রতার মান প্রত্যেকটি আলোক উৎসের তীব্রতার মানের 4 গুণ। তাহলে cos পাই যদি 1 হয়, তাহলে জেনারেল সলিউশন অনুযায়ী আমরা কি লিখতে পারি phi equal to 2 pi m, m হচ্ছে এই ইন্টিজার, ফ্রিকোয়েন্সি n আছে বলে লিখে নিই। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে 0 2 pi 4 pi 6 pi, তার মানে ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে বা গঠনমূলক ব্যতিচার্যের সৃষ্টি হচ্ছে সেটা কত না phi এর জোড় গুণিতক। তাহলে ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে সেটা কত দশাপার্থক্যে সৃষ্টি হচ্ছে না পায়ের বিজোড় গুণিতক, জোড় গুণিতক। তাহলে লিখবি cos phi equal to 1, তাহলে জেনারেল সলিউশন অনুযায়ী এটা লিখলি, তাহলে phi equal to এত, তাহলে পায়ের জোড় গুণিতক, পাই এর জোড় গুণিতক এই দশাপার্থক্যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। পায়ের জোড় গুণিতক এই দশাপার্থক্যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। পায়ের জোড় গুণিতক এই দশাপার্থক্যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যে উজ্জ্বল কোটির সৃষ্টি হচ্ছে
তাদের যে দশা পার্থক্য সেটি পায়ের জোড় গুণিতক, তাদের যে দশা পার্থক্য সেটি পাই এর জোড় গুণিতক। হলো, তাহলে দেখ cos phi equal to 1 minus cos phi equal to 1 or phi equal to 2 pi m। তাহলে এখানে আমরা কি জানি রে, যেহেতু সুসংগত আলোক উৎস তাহলে কম্পাঙ্কের মান সমান হয়ে যাবে। তাহলে ফাই লিখতে পারি কি 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য পাথ ডিফারেন্স, একটু আগে পেয়েছি দেখ প্রমাণ করেছি। তাহলে এগুলো কেটে গেল, তাহলে পথ পার্থক্য কত হয়ে যাচ্ছে m ল্যামডা, তাহলে পথ পার্থক্য কত হয়ে যাচ্ছে 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা ন্যাচারাল ভ্যালু অফ ল্যামডা। তার মানে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় এই পথ পার্থক্যে। লেখা রাখবে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এই পথ পার্থক্যে। এবার লিখবি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ব্র্যাকেট লিখে রাখবি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায়, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ব্র্যাকেট লিখে রাখবি ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন অন্ধকার কোটির সৃষ্টি হয়, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন অন্ধকার কোটির সৃষ্টি হয়, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যখন অন্ধকার কোটির সৃষ্টি হয়, তখন বিস্তার এবং তীব্রতার মান সর্বনিম্ন, তখন বিস্তার এবং তীব্রতার মান সর্বনিম্ন, বিস্তার এবং তীব্রতার মান সর্বনিম্ন। কখন সর্বনিম্ন হবে, যখন cos phi এর ভ্যালু -1, তাই তো। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে a মিনিমাম কত হয়ে যাচ্ছে রে, a1 মাইনাস অফ a2, আমি আর দেখাচ্ছি না বাচ্চাদের মতো a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার মাইনাস 2 a1 a2, তাহলে a1 মাইনাস a2 তার হোল স্কয়ার, তাহলে a1 মাইনাস a2, এবং মিনিমাম তীব্রতা কত হয়ে যাবে a1 মাইনাস a2 তার হোল স্কয়ার, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত অলরেডি এখান থেকে প্রবলেম এসছে a1 প্লাস a2 a1 মাইনাস a2 তার হোল স্কয়ার। আচ্ছা, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় আমরা একটু আগে কি বলেছি, যেহেতু সুসংগত আলোক উৎস a1 = a2 = x, তাহলে a মিনিমাম কত পেলি 0 এবং তীব্রতা কত পেলি 0, ওই জন্যই অন্ধকার কোটির সৃষ্টি হচ্ছে, কোনো আলো দেখতে পাচ্ছিস না। তাহলে লিখবি যেহেতু ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় আলোক উৎসগুলি সুসংগত আলোক উৎস, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যেহেতু আলোক উৎসগুলি সুসংগত আলোক উৎস, ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যেহেতু আলোক উৎসগুলি সুসংগত আলোক উৎস, তাহলে বিস্তারের মান কত হয়ে যাবে 0 এবং তীব্রতার মান কত হয়ে যাবে 0। কারণ a1 = a2 = x।
এই জন্য অন্ধকার কুটির সৃষ্টি হয়। তাহলে এদিকে দেখ, cos phi equal to -1, তাহলে phi equal to আমি কি লিখতে পারি 2m plus minus 1 into pi, জেনারেল সলিউশন। তাহলে m এর মান যদি বসিয়ে দিস, তাহলে পাই 3 পাই 5 পাই অড মাল্টিপল অফ পাই, পায়ের বিজোড় গুণিতক এই দশাপার্থক্যে ধ্বংসাত্মক ব্যতিচার হয় বা অন্ধকার কোটির সৃষ্টি হয় YDSE তে, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে। তাহলে লিখবি জেনারেল সলিউশন অনুযায়ী এটা, তাহলে পায়ের বিজোড় গুণিতক এই দশাপার্থক্যে, পায়ের বিজোড় গুণিতক এই দশাপার্থক্যে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয় বা ইয়ং এর ত্রিছিদ্র পরীক্ষায় অন্ধকার কোটির সৃষ্টি হয় পায়ের বিজোড় গুণিতককে, দশাপার্থক্যে। ইয়ং এর ত্রিছিদ্র পরীক্ষায় অন্ধকার কোটির সৃষ্টি হয় পায়ের মানে বিজোড় গুণিতক এই দশাপার্থক্যে, পাই এর বিজোড় গুণিতক এই দশাপার্থক্যে। তাহলে দেখ হলো, তাহলে যেহেতু সুসংগতার আলোক উৎস, তাই কম্পাঙ্কের মান হচ্ছে সমান, সেই একই গল্প লিখছি। তাহলে এখানে লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু পথপার্থক্য ইকুয়াল টু 2m প্লাস মাইনাস 1 ইন্টু পাই। তাহলে পথপার্থক্য হয়ে যাবে দেখ m প্লাস মাইনাস হাফ ইন্টু ল্যামডা, তাহলে পথপার্থক্য হয়ে যাবে m প্লাস মাইনাস হাফ ইন্টু ল্যামডা। তাহলে যদি বসিয়ে দিই, তাহলে হচ্ছে ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক এই পথপার্থক্যে অন্ধকার কোটির সৃষ্টি হয় ইয়ং দ্বিছিদ্র পরীক্ষায়। ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক এই পথপার্থক্যে অন্ধকার কোটির সৃষ্টি হয় ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায়। ওকে, এই পর্যন্ত থাকলো। পরের দিন ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় যাব এবং তার প্রমাণগুলো করবো। ওকে, ভালো করে দেখে রাখবি।